চোর পালালে বুদ্ধি বাড়ে ৯-২। চোর পালালে বুদ্ধি বাড়ে ৯-২। একান্তই বাংলার ফুটবল নিয়ে একটা ছোট্ট একটা আলোচনা করব। তো আজকে দেখলাম স্পটার নিউজে একটা রঞ্জন ভট্টাচার্যর একটা ইন্টারভিউ বেরিয়েছে, যেখানে রঞ্জন এমন একটা কথা বলেছে যে কথাটা আমি কিন্তু বেশ কয়েক মাস আগে বলেছিলাম। আমি তারপর সার্চ করে দেখলাম আমার চ্যাট ফোরামে, আমি জুন মাসে বলেছিলাম, মানে আমার চ্যাট ফোরামে আলোচনা করেছিলাম এবং ব্যক্তিগত স্তরেও কিছু ইস্টবেঙ্গল ফ্যানের সাথে তখন আলোচনা করেছিলাম ওই কলকাতা ফুটবল লিগের বিদেশি সংক্রান্ত। তো সেইটা নিয়ে আলোচনার পূর্বে বলি যে আমি একটু আগে দেখছিলাম যে গর্গ চট্টোপাধ্যায় আছে, ও যে ইউটিউব চ্যানেলে, সেখানে দেখলাম ও একটা নতুন একটা ভিডিও আপলোড হয়েছে। সেখানে ওই শিয়ালদা স্টেশনে সম্ভাব্য নতুন নামকরণ নিয়ে একটা জোরদার আলোচনা হয়েছে এবং সেখানেও নেতাজি সুভাষচন্দ্র বোস নিয়ে কিছু কথাবার্তা বলেছে। ব্যাপারগুলো আমি জানতাম না। নেতাজি সুভাষচন্দ্র বোস যে আন্দোলনের সময় ভারতের ভেতরের কিছু রাজনৈতিক শক্তির থেকে একটা পুশব্যাক পেয়েছিল, একটা মানে কি বলবো, একটা মানে কাঠি করা একটা হয়েছিল যে ওর বিরুদ্ধে, সেটা আমি জানতাম অল্প বিস্তর। তো গর্গ বেশ সবিস্তারে আলোচনাটা করেছে, আপনারা চাইলে জেনে নিতে পারেন। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে গর্গ বা এদের যে বাংলা পক্ষ আছে, এরা বারংবার একটা বলতে থাকে যে যে ডোমিসিলারি যে রুলটা আছে সেইটার অপব্যবহার করে বা সেইটা মানে বেআইনিভাবে ঘুরপথে, বা আমরা বেআইনি বলতে পারি, অনেক বাংলার বাইরের অনেক রাজ্য মানে ইউপি, বিহার, ঝাড়খণ্ডে এরা অনেকে বাংলার কোটায় চাকরিতে ঢুকে গেছে বিভিন্ন সেন্ট্রাল রিজার্ভ ফোর্সে, এবং এই ব্যাপারটা কিন্তু সত্যি আমি নিজেও অনুভব করেছি এবং বেশ খারাপই লেগেছে। এবার যখন আমি কলকাতা এয়ারপোর্ট থেকে, আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরছি, তখন প্রত্যেকের একটা জিনিস দেখি যে যারা ওই সিকিউরিটি চেকে বসে থাকে, মানে যারা ওই এক্স-রে মনিটর করে, তাদের মধ্যে বিন্দুমাত্র শিক্ষার লক্ষণ নেই। মানে আপনার ব্যাগে যদি তার ঠার একটু থাকে, অ্যাডাপ্টার থাকে, ওরা ঘেটে যায়। আমি জানি না, মানে এইটা শুধুমাত্র কলকাতা এয়ারপোর্টে আমি দেখি, মানে বিদেশে কোনো এয়ারপোর্টে এরকম দেখি না। মানে বিদেশে এয়ারপোর্টে আপনার যে ল্যাপটপ ব্যাগের মধ্যে আপনার যতই অ্যাডাপ্টার থাকুক, তার থাকুক, ওরা ঠিক বুঝতে পারে। কিন্তু এখানে কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দর আমি দেখেছি, মানে বহুবার দেখেছি, বিগত কয়েক বছর একাধিকবার আমার কলকাতায় যেতে হয়েছিল, ভারতে যেতে হয়েছিল। তো দেখেছি তারা বুঝতে পারে না, মানে সব কিছু বার করায়। এবং ব্যাপারটা আমি যখন বুঝতে পেরেছি যে এই ধরনের মানে অশিক্ষিত লোকজন এই কাজকর্মে রয়েছে, আমি আগে থেকে সব কিছু মানে তার ঠার এইগুলো অন্তত অ্যাডাপ্টারের জিনিসগুলো বার করে দিই, ল্যাপটপের অ্যাডাপ্টার বার করে দিই, শুধু কলকাতা এয়ারপোর্টেই করি। কেন আমি বুঝে গেছি মানে যে ধরনের লোকরা এই চাকরিতে রয়েছে এই মুহূর্তে, সে যেভাবে এসে আমি জানি না, সে গড়গড়া জানবে, এদের পক্ষে সম্ভব নয় এই মনিটরে দেখে এগুলো বোঝা। তো দেখলাম যে বিদেশিরা কিছু বিব্রত, মানে ব্যাগ তাহলে বলছে আর কি আছে বার করুন, আর কি আছে বার করুন। সে তার মানে মোবাইল চার্জার বা মোবাইলের তার, ছোটোখাটো মানে হেডফোনের তার, সেগুলো বার করছে খুঁজে খুঁজে। তো আমি, ও এক সাহেব ছিল, তাকে বললাম এরা একটুখানি কনফিউজড আছে, ঠিক আছে, মানে কিছু মনে করবেন না। মানে লজ্জা লাগছিলো যে দেখুন ওরা তো জানে না যে এরা ইউপি, বিহার, আর এরা বাঙালি নয়, এটা একটা বাংলার লজ্জা, এটা দেশের লজ্জা। তো আমি বললাম এরা একটুখানি এরকম আছে, কিছু মনে করবেন না। তারপর তার স্ত্রী, মানে এরা বেশ বয়স্ক ছিল, তার স্ত্রী ছুটে এসে বলছে হ্যাঁ তা বার করে দাও, তারটার বার করে দাও। তো যাকে এই ব্যাপারটা কোনো দিন আশা করি সমাধান হবে। একজন দেখলাম ঢুলতে এলো, তাকে একজন আবার মহিলা সুপার ছিল, সে খুব গালাগাল করলো ওখানে দেখলাম, মানে সিকিউরিটি স্টাফকে গালাগাল করলো, বলো তোমার বিরুদ্ধে অ্যাকশন নেব, তুমি কোথায় ছিলে, মানে না বলে চলে গিয়েছিলে। এই ধরনের লোকজনে ভরে গেছে। যে করেই হোক, যাকে এবার আসা যাক ওই ৯-২ ব্যাপারটা, যে ৯-২ ব্যাপারটা যখন মানে এই নিয়মটা আনা হয়েছিল ওই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে যে বিদেশি খেলতে পারবে না, তখন আমি বারংবার বলেছিলাম এই নিয়মটাতে কিন্তু আখেরে ক্ষতি হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাংলা সন্তুষ্ট হবে যে টিমটা খেলছে, সেখানে স্ট্রাইকার মানে নতুন কাকে পেয়েছেন, সেই তো রবি হাসদাই খেলছে, মানে নতুন কেউ কিন্তু উঠে আসেনি। এবং আমি তখন বলেছিলাম যে এটা দরকার, সেটা হচ্ছে যে প্রয়োজনে দুটো বিদেশি রাখো এবং বাকি ৯টাকেই তুমি
স্থানীয় ছেলে করে দাও, বা এরকম বলতে পারো যে দুটো তোমার কাছে কোটা রইলো, সেখানে তুমি বিদেশিও খেলাতে পারো বা অন্য রাজ্যের ছেলেও খেলাতে পারো, কিন্তু বাকি 9টা তোমার স্থানীয় ছেলেকে খেলাতে হবে। এই একই ব্যাপার কিন্তু রঞ্জন বললো এতদিনে যে বিদেশি থাকলে বরঞ্চ উপকার হতো, বিদেশি সরিয়ে আরও অপকার হলো। এটাকে বলে চোর পালালে বুদ্ধি বাড়ে। তাও ভালো যে মানে অন্তত বুদ্ধিটা বেড়েছে চোর পালানোর সাথে সাথে রঞ্জনের, বাকিদের এখনও বাড়েনি। মানে বাকি বাংলার লোক দেখবেন মিডিয়া হঠাৎ হাহাকার শুরু করে দিয়েছে, বলছে কোথায় বাঙালি, কোথায় বাঙালি। এই ব্যাপারে রঞ্জন ঠিকঠাক কথা বলেছে। রঞ্জন বলেছে তোমরা শুভাশিস ছিল ততক্ষণ তো চুপ করেছিলে, এখন শুভাশিস চলে গেল লাফালাফি শুরু করলে, মানে একটা বাঙালি থাকলেই তোমরা খুশি, একটা বাঙালি সরে গেলে তোমরা অখুশি। কিন্তু তোমরা যদি পাইপলাইন দেখো শুভাশিসে পড়ার কেউ ছিল না, সো ইট ওয়াজ জাস্ট ম্যাটার অফ টাইম, মানে কখন সুভাষিস সরে যাবে। তো এখন হঠাৎ মরা কান্না শুরু করলে কেন? তোমরা কি এতদিন মানে চোখে ঠুলি গুজেছিলে যখন তোমরা দেখোনি যে সুভাষিস একা রয়েছে, তারপরে পাইপলাইনে কেউ নেই? এইটা কিন্তু ওই মিডিয়ার জন্য প্রশ্ন রইল। আর কাদেরই বা প্রশ্ন করবো? আমি আমার আগের একটা অডিওতে বলেছি না, আজ থেকে 25-30 বছর আগে এখন যারা মিডিয়াতে কাজ করছে, স্পোর্টস মিডিয়াতে, বাংলা স্পোর্টস মিডিয়াতে, তারা কিন্তু তখনকার দিনে হলে হয়তো অফিসে পিয়ন বেয়ারারের চাকরি পেত, তার বেশি কিছু পেত না। এটাই তাদের মেধার লেভেল। তার প্রশ্ন দেখলে আপনারা বুঝতে পারবেন তারা কোন লেভেলের। তো যাকে এই ব্যাপারটা হচ্ছে কলকাতা ফুটবল লিগে ব্যাপার, মানে কি স্ট্রাকচার হওয়া উচিত অন্তত কোটা সিস্টেমটা। বা কিন্তু আরও যেটা দরকার, যেটা আমি বারংবার বলে আসছি, আমাদের কিন্তু প্রচুর কোচ দরকার, কোয়ালিফাইড কোচ দরকার, যারা কিন্তু ইউথকে ডেভেলপ করতে পারবে, প্রপার কোচিং দিতে পারবে। এই যেমন এখন আমি দেখছি যে ইস্টবেঙ্গলে যে কোচিং হচ্ছে, তাতে যারা যারা মানে টেকনিক্যাল স্টাফ আছে, ইনক্লুডিং ভিডিওগ্রাফার, ওই ভিজানের ছেলে, সবাইকে দিয়ে কিন্তু খুব খাটাচ্ছে আমাদের অস্কার। এটা ওটা ফিজিক্যাল হ্যান্ডস অন কাজ করাচ্ছে। তো এই কাজের সঙ্গে কিন্তু আমাদের যুক্ত করা উচিত ইউথ কিছু কোচকে অ্যাপ্রেন্টিস হিসেবে। খুব আপনি অল্প টাকা দেন, তাহলে অল্প একটা স্টাইপেন্ড দিতে পারেন, কিন্তু তাদেরকে অ্যাসোসিয়েট করুন। যেমন আমাদের এই ফাল্গুনি দত্ত আছে যে আন্ডার 15-এ শেখায়, তো ওকেও অ্যাসোসিয়েট করুন এই হেড টিমে যে কোচিং সেশনের সাথে। এ থেকে কাজ শিখবে। মানে ওরকম কিছু নেই কিন্তু যে একটা সার্টিফিকেশান করলে আর ফাল্গুনি দত্ত কোচিং শিখে গেল। আমি ফাল্গুনিকে জাস্ট উদাহরণের জন্য নামটা নিলাম, এটা যে কেউ হতে পারে। যে ফাল্গুনি দত্তকে আপনি যদি ভাবেন আমি পয়সা দিয়ে ওকে লাইসেন্স করাবো, প্রো লাইসেন্স করাবো, ও কিন্তু একই থাকবে, ও এখন যে আছে তাই থাকবে। কিন্তু আপনাকে কিন্তু ওকে কোচ হিসেবে তৈরি করতে হবে, এবং সেটা একটা লং টার্ম প্রসেস। এই ভালো কোচের সাথে থেকে করতে হবে। এবং আমাদের যে বাকি এই মুহূর্তে আন্ডার 15 বা আন্ডার 17 যে ব্যক্তি আছে, যাচ্ছে তাই কোচিং করে। আমি গত বছর গেছিলাম দেবজিৎরা নিচ থেকে, দেবজিৎরা খেলা দেখার জন্য একটা ইস্টবেঙ্গল মোহনবাগান আন্ডার 17 ম্যাচ আই লিগের। তো দেখি দেবজিৎরা তখন ওপরে রয়েছে, নিচে যারা ডিফেন্ডার তাদের বলছে তুলে মার, মানে তুলে উঁচু বলো একটা ফুটবলের একটা অঙ্গ। কিন্তু আপনি খালি যদি বলেন তুলে মার, মানে পাসিং ঠাসিং কিচ্ছু নেই, তাহলে কিন্তু ছেলেরা খেলা শিখবে না। তো এই ধরনের লোকদের যাদেরকে আপনি ধরে এনেছেন, তারা বাঙালি হোক অবাঙালি, তারা কিন্তু বেসিক্যালি কোচিংটা জানে না, প্লেয়ার তৈরি করতে পারে না। তো এবার কী করে তারা প্লেয়ার তৈরি করবে, তার জন্য তাদেরকে শিক্ষিত করতে হবে, আপনাকে ট্রেনিং করতে হবে। এবং সেই ট্রেনিংটা কিন্তু ওভারনাইট সম্ভব না, একটা সার্টিফিকেশন দিয়ে সম্ভব নয়। এটা একটা লং টার্ম প্রসেস। আপনাকে যেটা বলেছি, আরও কোচ নিয়ে আসতে হবে ইউথ ডেভেলপমেন্টে। সে আপনি অস্কারের সাথে কথা বলেই আনুন, এবং অস্কারের কোচিং সেশনের সাথে এদেরকে কিন্তু আপনাকে অ্যাসোসিয়েট করতে হবে, তবেই এরা আস্তে আস্তে তৈরি হবে। মানে ওভারনাইট কিছু হবে না। যাকে এটাই বলার ছিল। সকলে ভালো থাকবেন।